আমরা সবাই এসে গেছি। আমরা জানি মানে আমাদের এটা আজকে 4th ভার্চুয়াল আড্ডা সেশন। বিভিন্ন টপিক নিয়ে আমাদের মধ্যে আড্ডা হচ্ছে, মানে অদ্ভুত, মানে এনরিচিং এন্ড মাইন্ড চার্নিং ব্যাপার স্যাপার হচ্ছে। আজকের বিষয়টা একদমই আলাদা। আজকে আমাদের মধ্যে একজন বিশেষ অতিথি আছেন, দেবাশিস বিশ্বাস। তার বিশাল কর্মকাণ্ড, তার কাছ থেকে আমরা অনেক কিছু জানবো, শুনবো, বুঝবো। আমরা আমরা নিজেরা একটু কি বলবো, ওনার উষ্ণতার আঁচ পাবো। ওনার যে অসামান্য সব এক্সপিডিশন, শুধু এক্সপিডিশন বললে ভুল হবে, ওনার টোটাল লাইফটাই লাইফ কোয়েস্ট, সেইটা থেকে আমরা ঋদ্ধ হব। হ্যাঁ, মানে আজকে একটু মোডটা অন্যরকম হবে। আজকে সবাই অন্য সময় যেমনি আমরা বক্তা হই বা কম কম শ্রোতা হই, আজকে আমরা ম্যাক্সিমাম টাইমেই শ্রোতা হওয়ার চেষ্টা করব। মানে আজকে আমরা শ্রোতা, যাদের যারা ওরকম ভাবে পরিচিত নন, মানে দেবাশিস বাবু একদম অন্য ধরনের মানুষ। মানে অন আ ডিফারেন্ট স্কেল, কথাটা আমি এই কারণে ইউজ করছি, অন আ ডিফারেন্ট স্কেল। তার কারণ হি হ্যাজ স্কেলড মোর দেন 5 পিকস which are above 8000 মিটার, এবং উনি একমাত্র ইন্ডিয়ান সিভিলিয়ান টু হ্যাভ ডান সো। মানে একমাত্র অসামরিক নাগরিক যিনি মোর দেন 8000 মিটার্স 5খানা পিক স্কেল করেছেন। কাজী হি বিলংস টু আ ডিফারেন্ট স্কেল, এবং ডেফিনেটলি ওনার এই যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স বা রোমাঞ্চ বা অদ্ভুত এই মানে এই ঝুলি থেকে ডেফিনেটলি উই উইল ট্রাই টু পিক লাইক হোয়াট এভার উই ক্যান। সেটা আমরা নেক্সট কয়েক ঘন্টায় সেটাই চেষ্টা করব আমরা। হ্যাঁ, ডেফিনেটলি মাঝখানে আমরা কিছু প্রশ্ন করব, হয়তো কিছু কিছু বোকা বোকাও হবে মানে ওনার এক্সপিরিয়েন্সের তুলনায়, বাট উই উড লাইক এক্সপেক্ট হিম টু বিয়ার দ্যাট অ্যান্ড আমাদেরকে এনলাইটেন করতে ডেফিনেটলি উনি সাহায্য করবেন। তো দিস ইজ ইট, এবার আমরা শুরু করতে পারি। To be little bit part of his quest and understand. আর আমরা এখানে যারা আছি আমরা মোটামুটি সবাই সবাইকে চিনি, কিন্তু যেহেতু দেবাশিস আমাদের অনেককেই চেনে না, ছোট্ট করে আমার পরিচয় পর্বটা ঝালিয়ে নিই। আমাদের পার্থ শিল্পী মানুষ, শিল্পের অনেকগুলো অনায়াস যাতায়াত। পার্থদার সঙ্গে বহুদিনের পরিচয়। একজন ভাস্কর, একজন পেইন্টার, একজন ইলাস্ট্রেটর আর্টিস্ট, একজন ইনস্টলেশন শিল্পী, এবং আজকে দুর্গাপুজো মানে বিগত 30 বছর ধরে যে জায়গায় গেছে এটাকে বলা হচ্ছে পুজো শিল্প। পৃথিবীর সবার সেরা সর্ববৃহত্তম আর্ট কার্নিভাল, এটা নিয়ে আর কোনো দ্বিমত নেই। তো সেইটা যে এই 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 চেহারাটা পাওয়া, তার অন্যতম কারিগর পার্থ, মানে অন্যতম আর এক কারিগর পার্থ। ওয়েলকাম পার্থ। তারপর সুশান্ত, আর এক শিল্পী। এই শিল্পীর রেঞ্জটা অসামান্য। এরা ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়ে শুরু, চোখের বালি, এবং সেটা কস্টিউম ডিজাইনের জন্য। সেই কস্টিউম ডিজাইন থেকে উনি আজকে ওয়ান অফ দা প্রিন্সিপাল ইনস্টলেশন আর্টিস্ট। এবং এই পুজো শিল্পের কথা বলছিলাম, সেখানে এই 30 বছরের যে এই বিবর্তন, মানে অনেকটাই সুশান্তর মতো কিছু অসামান্য শিল্পীর হাত ধরে এই বিবর্তন হয়েছে। প্রচুর পুরস্কারে ভূষিত, পার্থও তাই। ওয়েলকাম সুশান্ত। অভিক এখনো আসেনি, অভিক এলে আমি নিয়ে নেবো। হ্যাঁ, অভিককে মিস করছিলাম। সঞ্জয় হচ্ছে প্রফেশনালি একজন ইঞ্জিনিয়ার, বক্রেশ্বর থার্মাল প্ল্যান্টে আছে। তাছাড়াও সঞ্জয় লেখালেখি, ও একজন অন্যরকম প্রকৃতি প্রেমিক, আর ইজ এ ট্রু ফিল্ম বাফ। মানে পৃথিবীর এমন ছবি নেই ওর লোকদর্পণে নেই। সুজাতা ওয়েট করে দিন। সুজাতা হচ্ছেন বড় দিদিমণি একটা স্কুলে, কলকাতার স্কুলে বা পশ্চিমবঙ্গের স্কুলে। কিন্তু স্কুলটা শুধু স্কুল নয়, স্কুলটা একটা অদ্ভুত স্কুল। মানে আমরা সবাই 3 ইডিয়টস ছবিটা দেখেছি এবং জানি যে ওই লাদাখের সোনাম ওয়াংচুকের স্কুলের মডেলে 3 ইডিয়টস করা। তো অনেকটা যেন ওই রকম, মানে অদ্ভুত রকমের অনিন্দ সুন্দর একটা স্কুল। এবং সেগুলো কিন্তু প্রায় সব হ্যাভনটস ঘরের মেয়েদের দিয়ে, মানে সেই স্কুলটা। আর তাছাড়া সুজাতার আরো অনেক কর্মকাণ্ড আছে। একটা ছোট্ট কর্মকাণ্ডের কথা বলি। শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, সকাল 5টা থেকে 9টা অবধি সুজাতা গাছেদের সঙ্গে কাটায়। ওয়েলকাম সুজাতা।
শ্রেয়সী শ্রেয়সী হচ্ছে প্রফেশনালি একজন কর্পোরেট লয়ার, তরুণ তুর্কি বলা চলে, এবং ওর অনেকগুলো দিকে ওর ইন্টারেস্ট, আগ্রহ, সেগুলো নিয়ে চর্চা করা। ওয়েলকাম ইউ শ্রেয়সী। অনন্যা আমাদের এখানে আজকে তরুণতম, এবং বেশ কিছুদিন কর্পোরেটে চাকরি বাকরি করার পর ও আবার পড়াশোনা ফিরে গেছে, MBA করা হয়ে গেছে, তার সঙ্গে অদ্ভুত নানা রকম জিনিস পড়তে থাকে। ওয়েলকাম ইউ অনন্যা। সুরজিৎ, আমাদের এই আজকের আড্ডার আমরা সবাই রোমাঞ্চিত দেবাশিসকে পেয়ে তার কাছ থেকে গল্প শুনবো বলে, কিন্তু সব থেকে বেশি বোধহয় রোমাঞ্চিত সুরজিৎ, কারণ সুরজিতেরও পায়ের তলায় সর্ষে লাগানো, এবং ও কিন্তু হার্ডকোর IT প্রফেশনাল, দীর্ঘদিনে, মানে একটা কোম্পানির মানে গ্লোবাল সফটওয়্যার কোম্পানির মানে অনেকটা ভার্টিক্যাল ওর শিরদাঁড়ার উপর দাঁড়িয়ে, কিন্তু সেই সুরজিৎ মানে ফাঁক ফোকর পেলো বা ফাঁক না পেলো কোথা দিয়ে ফুরুত করে পালিয়ে যায়, এবং অদ্ভুত দুর্গম ট্রেক করে, এবং কিছু ট্রেক তো মানে দলছুট হয়ে ইচ্ছে করে একা করে, মানে কিছুদিনের জন্য দলছুট হয়ে একা হয়ে যায়, এবং কোথাও গিয়ে হয়তো তার স্বপ্নে শয়নে লালিত হচ্ছে। হ্যাঁ, ও হয়তো এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু স্কেল করেনি, কিন্তু কোথায় আমি জানি, আমার সঙ্গে কথা হয়নি, কিন্তু কোথায় সেই স্বপ্নটা। ওয়েলকাম ইউ সুরজিৎ। আর একটা জিনিস বলা হয়নি এই গৌতম দা, একটা জিনিস আমি বলতে চাইছিলাম। আমরা গত যে আড্ডা সেশন করছি ডিফারেন্ট টপিকসে, ডিফারেন্ট জিনিস নিয়ে আমরা কাটাছেড়া করছি, আলোচনা করছি, আমার খুব এখন হঠাৎ করে মনে হলো এই সবাই পরিচয় দেওয়ার সময় যে গত দিনে আমাদের টপিকটা ছিল গড, রিলিজিয়ন এন্ড স্পিরিচুয়ালিটি। কোথাও গিয়ে এই মানে দেবাশিস বাবুর বা ওনার যে এই জার্নি বা ওনার যে এই কোয়েস্ট, আমার কিন্তু হঠাৎ এখন এই কথা বলতে বলতে মনে হলো মানে এর থেকে বড় স্পিরিচুয়ালিটি বা এর থেকে বড় আধ্যাত্মিকতা আর কিছু বোধহয় হতে পারে না। মানে দ্য এক্সপিরিয়েন্স দ্যাট হি হ্যাজ বিন আন্ডারগোয়িং, বা যেই জিনিসটা উনি করে আসছেন বা যেই কোয়েস্টে উনি এগোচ্ছেন, আমার মনে হয় তার থেকে বড় আধ্যাত্মিকতা বোধহয় আর হতে পারে না। এন্ড নট অনলি দ্যাট, একটা ফ্যাকচুয়াল জিনিস আমি মিস করে গেছিলাম, মানে যে কোনো এক্সপিডিশনে, মানে এভারেস্ট হোক বা যে কোনো এক্সপিডিশনে যখনই কোনো দল আটকে পড়ে, মানে if there is any disaster recovery to be conducted, he leads those expeditions, মানে he leads those rescue teams. কাজী মানে this is spirituality, not পুজো বা বসে থেকে সকাল বিকেল মন্ত্র জপ করা বা শনিবার নিরামিষ খাওয়া। হ্যাঁ, গৌতম দা ক্যারি অন। না, তো হয়ে গেল। আর এই অধম হচ্ছে গৌতম, আর ওদিকে রাজীব। আমরা বিগত 3টে ওই আমাদের ভার্চুয়াল আড্ডার মতো আজও মডারেটর। দ্যাটস ইট। হ্যাঁ, মানে আমাদের শুধু আমাদের ফার্স্ট পরিচয়টা হয়তো মডারেটর, কিন্তু একটু আলতো করে আমাদের পরিচয়টা আরেকবার দিয়ে দিই, মানে ফর এভরিবডিজ বেনিফিট। গৌতম দা আদতে একজন ইঞ্জিনিয়ার, কিন্তু লাস্ট মানে 30 বছর ধরে হি ইজ ইনটু থিয়েটার, অ্যাজ আ থিয়েটার ডুয়ার, অ্যাক্টর, ডাইরেক্টর, মানে একদম ওই ফিল্ডেই। আর 2008 থেকে সব ছেড়ে ছুড়ে হি ইজ ইনটু ফিল্ম মেকিং এন্ড লাইক এন্টায়ারলি ইনটু ফিল্মস এন্ড দিস ভার্টিক্যাল। আমার সঙ্গে আলাপও প্রায় 10 বছরের কাছাকাছি। আমাদের দুজনের একটি ছোট নিশ অডিও ভিজুয়াল ক্রিয়েটিভ এজেন্সি আছে যেটির নাম বুজ প্রোডাকশন। আমরা ভালো সো কল্ড ওরম বড় কাজ না করলেও উই ক্রিয়েট থিংস টু আওয়ার লাইকিং এন্ড ইন্ডিপেন্ডেন্টলি, আমরা সেটা করে থাকি। অফকোর্স কর্পোরেটসদের জন্য করি। আর আমার পরিচয় হচ্ছে আমি মেনলি কর্পোরেটেই ছোটবেলা থেকে মানে অলমোস্ট 25-26 বছর হয়ে গেল কর্পোরেটেই আছি, কিন্তু এট দ্য সেম টাইম আমারও অনেকগুলো আনুষঙ্গিক শখ আছে, সেগুলো এখানে আর বলছি না। আর আমার আর গৌতমদার অ্যাসোসিয়েশনটা বুজ প্রোডাকশন প্লাস একটা অ্যাক্টিং ওয়ার্কশপ থেকেও, যেখানে হি ওয়াজ এ ফ্যাকাল্টি, এবং তারপরে লাস্ট বেশ কয়েক বছর উই আর ইনটু ডিফারেন্ট ইন্ট্রোস্পেক্টিং ডিফারেন্ট থিংস, ক্রিয়েটিভিটি, ইমাজিনেশন, নানান রকম জিনিসে পার্টিসিপেট করে শেখা, সেমিনার অ্যাটেন্ড করা, এবং তারপরে আমাদের একটা হাউ টু বি মডিউল আমরা তৈরি করেছি, যেটাকে হয়ে ওঠা বলি আমরা। দ্যাট ইজ মেনলি ফর ইয়াং ব্রিগেড, আর মানে স্কুল স্টুডেন্টস এন্ড ইউথ, অ্যাবসলিউটলি প্রো বোনো বেসিসে ফ্রি অফ কস্টে আমরা গভর্নমেন্ট এডেড স্কুলস আর স্পেসিফিক টার্গেট গ্রুপসে করাই। ফিজিক্যালি করছিলাম, লকডাউনের পর সেটা ভার্চুয়ালি চেষ্টা করছি। আর কোথাও গিয়ে আমাদের এই আড্ডা সেশনটা আজকে 4th এপিসোড, সেটা কিন্তু কোথাও গিয়ে ব্রাঞ্চ আউট এন্ড বাই প্রোডাক্ট অফ দ্যাট। মানে সেইখান থেকে আমাদের এই চিন্তা ভাবনা, এবং টু শেয়ার উইথ লাইক মাইন্ডেড পিপল, এবং তাদের কাছ থেকে পাওয়া, এবং এই 2 ঘন্টা বা 1.5 ঘন্টা মানে একটা এনলাইটমেন্ট হওয়া, সেইটা কিন্তু কোথাও গিয়ে তারই একটা বাই প্রোডাক্ট।
সরি একটু বেশি নিয়ে নিলাম হ্যাঁ পরিচয়টা। আচ্ছা, চলো let us এবার আমরা দেবাশিসের কাজে যাব। তার আগে আমি একটা ছোট্ট জিনিস দেখাতে চাইছি সবাইকে। আমি স্ক্রিন শেয়ার করছি, জাস্ট লেট মি ট্রাই। দেবাশিস, মেঘের কোলে তোমার বাড়ি, ঘর, তোমার স্বপ্ন, তোমার ভালোবাসা। পাহাড়ের খাঁজে খাঁজে ওই ওয়েলকাম ফান্ডের সাথে তোমার নিবিড় সখ্যতা। দুধ সাদা কুয়াশার শাড়ি আর প্রতি মুহূর্তে ভিজে যাওয়া মন কেমন করা তুষার কণায় জড়িয়ে থাকা তোমার অস্তিত্ব, তোমার রোমাঞ্চ, তোমার অনুভূতি, অভিজ্ঞতার ঝুলি আজ কিছুটা আমাদের সঙ্গে ভাগ করে নাও। যেখানে কল্পনা আর কল্পলোক হাত ধরাধরি করে চলে, বাস্তব আর স্বপ্ন চোখে চোখ রেখে থাকে, ভয়ঙ্কর সুন্দর আর বিভৎস বিপর্যয় নিবিড় আলিঙ্গনে ভালোবাসায় মাখামাখি হয়ে যায়। এক অসামান্য নিবিড়তম খোঁজ, যেখানে প্রতি মুহূর্তে জীবন আর মৃত্যু অদ্ভুত এক মমতায় ঘন আবদ্ধ হয়ে থাকে, এক নিঃসীম আধ্যাত্ম। চলো আজ আমরাও তোমার চোখ দিয়ে তা একটুখানি স্পর্শ করি। সবাই দেখতে পেয়েছো? আমি ছাড়া আমি দেখতে পাইনি। ঠিক আছে, ভিডিওটা পরে পাঠিয়ে হ্যাঁ, আমাদের গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, তো ওভার টু ইউ দেবাশিস। আচ্ছা, প্রথমেই নমস্কার, আমি দেবাশিস বিশ্বাস। আর যা পরিচয় পেলাম 12 জন, মনে হচ্ছে 12-13 জন, একটা বাঞ্চ অফ গুণী পিপল আর কি। তার মধ্যে আমি আর কি সব থেকে বেগুন। তো আমি যে পাহাড়ে যাই এটা তো আমার একটা শখ। শখ তো এরকম সবারই থাকে। তো এই শখ থেকেই মানে শখটা বাড়তে বাড়তে হয়তো এরকম জায়গায় পৌঁছে গেছে। কিন্তু পিওরলি তো পাহাড়ে যাওয়া আর কিছুই না আমার কাছে, যে পেছনের পাটাকে সামনে টেনে আনা, মানে এটা কন্টিনিউয়াস প্রসেস একটা। কখনো লক্ষবার, কখনো কয়েক লক্ষবার, মানে এটাই আমি করতে থাকি। এবং করতে করতে এই যে বললো স্পিরিচুয়াল একটা, কিংবা আমার কাছে এখন একটা পাহাড়ে যাওয়াটা একটা ফিলোসফির ব্যাপার। মানে কিছু ক্লাইম করব, দেখিয়ে দেবো, এরকম কোনো ব্যাপারই নেই। আমার শুধু মনে হয় যে যেই সব জায়গাগুলোকে আমরা দেবস্থান বলি, এটা তো পিওরলি দেবস্থান, ভগবানের সঙ্গে কিছুক্ষণ কাটিয়ে আসা। কারণ আমরা যখন এই সব শিল্পী মানুষ, আমরা জানি যখনই আমরা এই যে আজকে সামনে দুর্গাপুজো কিংবা কিছু যে কোনো সময় ঠাকুরের প্রতিষ্ঠা হয় কিন্তু সব থেকে সুন্দর জায়গাটায়, আমাদের বাড়ির সব থেকে সুন্দর একটা জায়গায়। নিশ্চয়ই আমরা বাথরুম টয়লেটের পাশে আমরা মন্দির বানাই না, তো আমাদের সব থেকে সুন্দর জায়গাটাই আমরা ভগবানকে বসাই। আর ওই জায়গাটাকে তো বলি দেবস্থান। সবাই যখন বলে যে ভয় হয় না, তখন আমি ভাবি আমি তো মানে কত মানে ব্লেসড এনাফ যে আমি এখানে এই এতটা সময় কাটাতে পারি। একদম বলা যেতে পারে মানে ভগবানের সেই অন্দরমহলে যে কোনো শৃঙ্গ, যেমন এভারেস্ট, মাউন্ট এভারেস্ট আমরা জানি তখনকার দিনের যে সার্ভেয়ার জেনারেল ছিল তার নাম, প্রথম যে সার্ভেয়ার জেনারেল জর্জ এভারেস্ট, তার নামে। কিন্তু তার তো কয়েক হাজার বছর আগে থেকে একটা নাম আছে, মাউন্ট এভারেস্ট নাম তো না, এভারেস্টের নাম, তার নাম চোমালুংমা। এটা অ্যাকচুয়ালি একটা তিব্বতী শব্দ। এভারেস্ট আমরা জানি তিব্বত আর নেপালের বর্ডারে। আর কেউ যদি নেপাল দিয়ে যায়, নেপাল দিয়ে যারা বেস ক্যাম্প এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক করেছে তারা কিন্তু এভারেস্টকে দেখতে পায় না, একটা লুকিয়ে থাকে অনেক বড় বড় শৃঙ্গের পিছনে। কিন্তু যখন তিব্বত দিয়ে কেউ যাবে তখন কিন্তু একদম সামনে এসে বিরাট একটা চেহারা দাঁড়িয়ে থাকে। মানে ওটা যে তিব্বতের প্রপার্টি এভারেস্টটা, সেটা কিন্তু তিব্বতে গেলেই বোঝা যায়। যার জন্য নামটা কিন্তু তিব্বতী নাম, চোমালুংমা। চোমালুংমা মানে পৃথিবীর মা, মাদার গডেস অফ দ্য আর্থ, পৃথিবীর ধাত্রী মা যে ধারণ করেছে। তো আমরা যখন আমাকে কেউ বলে যে এভারেস্ট জয় করেছে, তখন আমার একটু লজ্জাই লাগে যে আমরা মাকে জয় করতে কি পারি? আর যে মা আমরা নিজেরাই মেনে নিয়েছি যে পৃথিবীর মা,
হ্যাঁ, জগৎ জননী, আমরা দুর্গাকেও বলি জগৎ জননী। তো আমরা কি কোনো সময় কেউ বলবো যে পার্থদা দুর্গা বানাচ্ছে, সুশান্তদা দুর্গা বানাচ্ছে, কেউ কি বলবে যে আমরা মাকে জয় করেছি, দুর্গাকে জয় করেছি? তো এটা মানে এটা ভেগ কথাবার্তা। আমার মনে হয় সেই সুযোগটা আমি পেয়েছি বলে হয়তো কাছাকাছি পৌঁছতে পেরেছিলাম। তো এটা আমার কাছে একটা স্পিরিচুয়াল জার্নি, যে কোনো এক্সপিডিশন। তো এখানে এই যে স্পিরিচুয়াল জার্নির আমি একটা ছোট্ট ঘটনা দিয়ে গল্পটা শুরু করি। সেটা হচ্ছে 2016 সাল। সেবার আমি গেছি এভারেস্টেরই গায়ে লাগানো একটা শৃঙ্গ আছে লোৎসে। লোৎসে হচ্ছে 4th হাইস্ট পিক, চতুর্থ উচ্চতম শৃঙ্গ। আর এভারেস্ট আর লোৎসে নেপাল দিয়ে যদি যাওয়া যায়, একই রাস্তা, একই বেস ক্যাম্প। শুধু বেস ক্যাম্প না, বেস ক্যাম্পের পরে ক্যাম্প 1, ক্যাম্প 2, ক্যাম্প 3 অব্দি একই রাস্তা। ক্যাম্প 3 মানে অ্যারাউন্ড 7300 মিটার হাইট, সেই অব্দি একই রাস্তা। ক্যাম্প 3 থেকেও বেরিয়ে গেলে প্রায় ক্যাম্প 4 এর আগে একটা জায়গা, ক্যাম্প 4টা হচ্ছে খুব কমন একটা জায়গা, সেটা হচ্ছে সাউথ কল, খুব বিখ্যাত জায়গা, সবাই অনেকেই জানে। তো সাউথ কলের ঠিক আগে একটা জায়গা আছে জেনিভা স্পার। স্পার মানে একটা ওই মানে ওয়াল, একটা ব্ল্যাক মানে পাথরের ওয়াল, তার গোড়া থেকে দুটো রাস্তা আলাদা হয়ে যায় একদম, মানে পূর্ব দিক মানে সোজাসুজি উঠে যায়, সেটা হচ্ছে লোৎসের রাস্তা, আর বাদিকের রাস্তাটা চলে গেল এভারেস্ট। তো সেই জন্য 2016 সালে আমি একটা টিমকে লিড করেছিলাম, এভারেস্টের টিম, যে আমি লোৎসে যাব আর 4 জনের একটা দল, তারা এভারেস্টে যাবে। সেখানে ছিল মলয় মুখার্জি, হাওড়ার একটা ছেলে, সত্যরূপ সিদ্ধান্ত, আপনারা অনেকেই নাম শুনেছেন, সত্যরূপ অনেকগুলো রেকর্ডও করেছে সত্যরূপ। সোনারপুরের একটা ছেলে ছিল, সে হচ্ছে রুদ্রপ্রসাদ হালদার, আর রমেশ রায় বারাসাতের। তো এই 4 জনকে আমি অ্যাজ এ লিডার বলবো না, আমি মানে অ্যাজ এ গাইড বলা যায়, সেরকম নিয়ে গেছিলাম। তো এরকম এভারেস্ট, এবার বেস ক্যাম্পের পর থেকে না, বেস ক্যাম্প অব্দি যাওয়াটা বেশ সোজা, একদম ট্রেকিং রাস্তা, মানে একটু হাঁটুর জোর থাকলে বেস ক্যাম্পে, এখানে যারা উপস্থিত আছে আমি জানি সবাই বেস ক্যাম্পে যেতে পারে, মানে শুধু মনের জোরটা থাকতে হবে। খুব কঠিন কোনো রাস্তা না, আর অসম্ভব সুন্দর রাস্তা। তো আমি আমি চাইবো যেন পরের মিটিং এ আবার, যদি পরের বছর আবার আমরা মিট করি, তার মধ্যে 2-4 জন এখান থেকে এভারেস্ট বেস ক্যাম্প ঘুরে আসবে, তার মধ্যে নিশ্চয়ই আসবে, সেই আমি হোপফুল তাই সেই ব্যাপার। তো কিন্তু তারপরে পিওরলি একটা মাউন্টেনিং জার্নি হয়ে যায়, নিশ্চয়ই মাউন্টেনিং জার্নি। তো প্রথমেই যেটা পড়ে খুম্বু গ্লেসিয়ার, ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর বললেও কম হবে, প্রতি মুহূর্তে যে কেউ মরে যেতে পারে। যে কেউ, যে একটা ক্রিভাস মানে একটা ফাটল ক্রস করছিলাম ল্যাডার দিয়ে, ওটা হচ্ছে খুম্বুর উপরে। এরকম বহু জায়গায় প্রায় দেখা যায় যে হয়তো 30-40 জায়গায় এরকম মই দিয়ে পার হতে হয়। ভয়ঙ্কর জায়গা, ভয়ঙ্কর বললাম না, ওটা ভয়ঙ্কর বলে এরকম কোনো ডেফিনেশনও নেই ওখানে, যা হতে পারে আমি জানিও না। যে কোনো মুহূর্তে একটা পরের পাটায় আমি কোথায় গিয়ে পড়বো। আইস ফল জোন, পুরোটাই আইস ফল। কেন? বরফের একটা, বরফ মানে যে কোনো কিছু উপর থেকে ছেড়ে দিলে তো নিচের দিকে নেমে আসে, তো উপর দিকে প্রচুর স্নোফল হচ্ছে, তো সেই বরফের চাপে নিচের দিকে এগিয়ে আসে। যার জন্য আমরা জানি গ্লেসিয়ার গুলো, হিমবাহ গুলো আস্তে আস্তে নিচের দিকে, তার একটা স্পিড থাকে খুব হালকা, যেটা সাধারণ চোখে বোঝা যায় না। হয়তো দেখা যাবে যে সারা দিনে কয়েক সেন্টিমিটার সরলো, তো এমনি সারাদিন এমনি বোঝা যায় না। কিন্তু সমস্যাটা কি হয়, ওটাকে আমরা তো বরফের নদী বলি। সমস্যাটা কোথায় হয়, নদী তো একটা লিকুইড ফর্মে, যে কোনো জায়গায় দিই না কেন সে তার শেপ নিয়ে নেবে। যখনই সলিড ফর্মের কিছুকে আমি বাঁকাতে যাব, তাহলে কি হবে, অনেক ক্র্যাক তৈরি হয়ে যাবে। তো এই ক্র্যাক গুলোকে হচ্ছে ক্রিভাস। এবং শুধু তাই না, উপর থেকে বরফের চাপে না, নিচ থেকে বরফগুলো ঠেলে উপর দিকে উঠে আসে, যেটাকে আইসফল জোন, এরকম খাড়া খাড়া টাওয়ারের মতন তৈরি হয়ে যায়। এবং একটা টাওয়ার দেখা যাবে 4তলা 5তলা বিল্ডিং এর সমান, পাশেই দেখা যাচ্ছে যে হয়তো 50 ফিট একটা গ্যাপ। হ্যাঁ, তো মানে বোঝাই যাবে না যে কোথা দিয়ে যাব, কোথা দিয়ে পৌঁছবো। তো এই জোনটায় শেরপারা সবসময় বলে ভাগো ভাগো জলদি চলো, কিন্তু ভেগে যাব কোথায় বাবা? আমি যেখান থেকে ভেগে যাব আরেক জায়গায় যেখানে পৌঁছবো, সেটাও তো খুম্বু মানে গ্লেসিয়ার, সেটাও তো আইসফল জোন। সুতরাং ভেগে কোনো লাভ নেই। এই 8 ঘন্টা ধরে কি ভাগা যায়? মৃত্যু থেকে দৌড়ে পালানো যায় 8 ঘন্টা? এটা তো কয়েক সেকেন্ড হলো, যে এখান থেকে রক পড়ছে, দৌড়ো, যত তাড়াতাড়ি দৌড়ে যাওয়া যাবে। কিন্তু সেরকম আমার এমনও হয়েছে, রকফল জোনে দৌড়ে যাচ্ছি, দৌড়ে গেছি, আমারও কপাল তেমনি যে আমারই মাথা লক্ষ্য করেই পাথর পড়ে, জানি না কেন, মানে দৌড়ে যেখানে গেছি সেইখানে সেই পাথরে আমারই দিকে এসে পড়েছে। হ্যাঁ, তো এরকম হয়েছে সবসময়। এবার খুম্বু গ্লেসিয়ারে কি হয়, ভাগো ভাগো, এবার আমি ওটা পাত্তাই দিই না, কারণ আমি জানি
ভেগে কোনো লাভ নেই, কারণ ভেগে যেখানে যাব সেখানটাও সমান ডেঞ্জারাস, সেখানেও বলবে ভাগো ভাগো। 8 ঘন্টা ধরে ওই হাইটে ভাগা যায় না, তার থেকে বাবা নিজের স্পিডে যাই, শান্তিতে চারপাশটা দেখতে দেখতে। তো এরকম। এবার পাহাড়ে আমি এখানে খুব দুর্বল, একটু উইক টাইপের, কিন্তু আমার একটা হাইটে উঠে গেলে না একটা কেমন জানি জোর চলে আসে, সবাই বন্ধুরা বলে হয়তো আগের জন্মে শেরপা ছিলাম। তো এবার খুম্বু গ্লেসিয়ারে হাঁটছি, বেশ ভালোই স্পিড। তো একটা জায়গায় গিয়ে এত সুন্দর ট্র্যাক দেখে আমি আর থাকতে পারিনি, আমি ওখানে চুপ করে হাঁটু মুড়ে বসেই পড়েছি বরফের উপর, স্যাকটা পাশে রেখেছি। কারণ আমি জানি আমার সঙ্গে বাকি যারা আছে, সত্যরূপ কিংবা মলয়, ওরা তো অনেকটা পিছনে, ওরা ফিরে আসতে আসতে আমি 8-10 মিনিট 15 মিনিট বিশ্রাম নিয়ে যেতে পারবো। আর এবার আমার আরেকটাও গুণ আছে, সেটা হচ্ছে আমি না যে কোনো মুহূর্তে ঘুমাতে পারি। মানে আমি কি করি, আমি দেখতে পাচ্ছি দূর থেকে ক্লাইম্বাররা আসছে, আমার ফেলো ক্লাইম্বাররা, আমি জানি ওরা আস্তে আস্তে 15 মিনিট সময় পেয়ে যাব, আমি কি করি 15 মিনিট ঘুমিয়ে নিই। তাতে কি হয়, 15 মিনিট বাদে আমি একটা ফ্রেশ ক্যারেক্টার হয়ে যাই। ওরা যতক্ষণে প্রচন্ড ক্লান্ত হয়ে হাঁপাতে হাঁপাতে আসছে, ততক্ষণে আমি আরেকটা নতুন দিন শুরু হচ্ছে। আমি এই ব্যাপারে উইনস্টন চার্চিলের একটা গল্প আমার মনে পড়ে সব সময়। চার্চিল দুপুরবেলায় একটু ঘুমিয়ে নিত, যখনই সবাই বলতো তুমি কেন ঘুমাও, জানি না সত্যি মিথ্যা কিনা, কিন্তু ঘটনাটা এরকম। তখন বলতো আরে ঘুমাই কেন, কারণ ঘুমালে আমি আরেকটা নতুন দিন পেয়ে যাই, তো আমি আবার নতুন সকাল থেকে যেরকম কাজ শুরু করি সেই এনার্জিটা পেয়ে যাই। আর আমি তো দিনের মধ্যে মানে পাহাড়ে যাওয়ার সময় ওই ট্রেকিং এর পথেই হয়তো একটা পাথর পেলাম, কি মাটি পেলাম, ঘাস পেলাম, বরফ পেলাম, কোনো ব্যাপার নেই। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে পিছনের টিম আস্তে আস্তে 10-15 মিনিট সময় লাগবে, আমি ঘুমিয়ে নিই, আমার কাছে একটা নতুন দিন আমি পেয়ে যাই। তো সেই দিন আমি এরকম বসে, আমি সেদিন ঘুমাইনি, আমি জাস্ট হাঁটু মুড়ে বসে চুপ করে বসে আছি। হাঁপাতে হাঁপাতে শত্রুপ এসছে, পিছনে ওর শেরপা ভাগো ভাগো করছে, এসে আমার পাশে দাঁড়িয়ে বলছে দাদা চলো চলো, ডেঞ্জারাস জায়গা ভাই, কোনো সময় আইসটা আবার দেখো ভেঙে পড়বে। তা আমি তখন বললাম তুমি একটু শান্তিতে বসো। ও ইঞ্জিনিয়ার। আমি বললাম সত্যরূপ তুমি তো ডেঞ্জারটা দেখছো, তুমি তো এত বড় একটা ইঞ্জিনিয়ার, তোমাদের সারা পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ার মিলে এরকম একটা ক্র্যাক বানাতে পারবে? আমি তো পুরো খুম্বু গ্লেসিয়ার ছেড়ে দাও, তো আর থেকে চুপচাপ বসো, ভেঙে পড়লে তুমি যেখানে যাবে সেটাও ভেঙে পড়তে পারে, এখানে বসে হাঁটু মুড়ে একটু চোখ বুজে বললো ওম নমঃ শিবায়। আমি বললাম দেখো মনটা শান্ত হয়ে যাবে, এত ছুটোছুটির কিছু নেই, আমরা তো এখানে এনজয় করতে এসেছি 2 মাস। যে আমরা সবসময় প্রতিদিন, তখন অনেকেই ভাবে কেন হোম সিকনেস চলে আসে, প্রথম অনেকেই ভাবে কবে এই মানে জার্নি শেষ হবে, এই কঠিন জায়গা কবে বাড়িতে যাব, আরে বউয়ের হাতে বানানো একটু ডাটা চচ্চড়ি খাবো কিংবা কিছু। আর আমি ভাবি যে আমি তখন, এটা আমার মানে প্রথম এভারেস্টের গল্পে একটা ছিল, আমি লিখেও ছিলাম হয়তো বইতে, আমার সঙ্গে বিভাস বলে একটা ছেলে ছিল। তো বিভাস খুব মানে ওর হোম সিকনেস এসে যাচ্ছে, আমি বারে বারে উপর থেকে ঘুরে আসছি, ওরা বেস ক্যাম্প মেম্বার ছিল। তা যখনই বেস ক্যাম্পে ওর সঙ্গে দেখতাম দেখতাম মন মরা হয়ে যাচ্ছে, আর আমি প্রতিদিন বলতাম কি, মানে ওরকে মজা করে বলতাম, ওর বউকে আমি বলতাম কি বুড়ির কোনো খবর এসছে, ও যে আরে না বাড়িতে ছেলেটা বাড়িতে বউটা, মানে সারাক্ষণ এরকম করতো। তো আমি বলতাম যে দেখো তুমি বাড়ি যাওয়ার জন্য এখন চিন্তা করছো, কিন্তু বাড়িতে যখন যাবে না, তখন দেখবে লাইফে এই যে 2 মাস আমরা কাটাবো, এই সময় এই যে কাটাচ্ছি, এটা লাইফের একটা মারাত্মক অ্যাসেট, প্রতিটা মুহূর্তের জন্য তখন তুমি কান্নাকাটি করবে যে আমি যদি ওইখানে ফিরে যেতে পারতাম। তো এটা তো ভবিষ্যতে করবে, আমি জানি তুমি করবে, তার থেকে এখন পুরো এনজয় করো, পুরো লাইফটা এনজয় করো, যা খুশি, একটা পাখি আসছে সেটাও ভালো করে দেখো, একটা শেরপা যাচ্ছে হেঁটে বরফের উপর দিয়ে হাঁটছো, মচমচ আওয়াজ হচ্ছে, এটা তো আমাদের এখানে হবে না। আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, আমার পায়ের আওয়াজে কি বরফ ভাঙবে, মচমচ আওয়াজ হবে? নাকি আমি ওইরকম একটা মাইনাস রাত্রিবেলায় যেই বরফ সূর্য ডুবে গেল সঙ্গে সঙ্গে একটা মাইনাস টেম্পারেচার, একটা ভয়ঙ্কর টেম্পারেচার চলে আসছে, হবে না তো, একটা অ্যাবনর্মাল জায়গায় আছি। আমি বললাম যে প্রতিটা মুহূর্ত এনজয় করো। সত্যরূপকেও সেদিন তাই বললাম যে এসব দৌড়োদৌড়ি করো না, লাফিয়ে তুমি যেখানে যাবে সেটাও সমান ডেঞ্জার জায়গা, তার থেকে এখানে আমার পাশে বসো, হাঁটু মুড়ে বসো, আর চোখ বুজে বলো ওম নমঃ শিবায়, দেখবে মন ভালো হয়ে যাবে। আমি বলি যে দেখো এই শেরপাগুলোকে দেখো তো, কোনোদিন দেখেছো তাদের মুখে হাসি নেই, ভয়ঙ্কর কঠিন জায়গাতেই যাচ্ছে, ও গল্প করে যাচ্ছে, কি যে ওদের গল্প। আমার সঙ্গে যে 2-3টে শেরপা যায় সারা দিন গল্প করছে, তারা তো 2 ভাই, আমি তো আমার ভাইয়ের সঙ্গে গল্প করতে গেলে 4টে কথার পরে ভাবি কি বলবো, আমি অবাক হয়ে যাই। ওরা 2 ভাই 3টে ভাই যখনই একসঙ্গে দেখা হয়, হাজার গল্প, সারাদিন গল্প। একা যখন থাকে তখনও কিন্তু চুপ করে থাকেন না, ওরা ওম মানি পদ্মে হুম আওড়াতে থাকে। ওম মানি পদ্মে হুম মানে আমরা জানি যারা যারা যায় পাহাড়ে, মানে হে ভগবান তোমার পায়ে, তোমার পদ্ম পায়ে আমি আমাকে অর্পণ করলাম। তো এইটা দেখে আমার মাথায় আসলো যে এরা তাহলে নিশ্চয়ই একটা মনে জোর পায়,
কিছু একটা বললে। তো আমিও মানে তারপর থেকে আমার মনে হয়েছিল যে এরা তো কিছু একটা বলে, তো আমি যদি বলি, আমি জানি না মানে হয়তো আমার সঙ্গে সবাই একমত নাও হতে পারে, কিন্তু আমি সেই থেকে মাঝে মাঝে যখনই খুব মানে একটানা একা হাঁটি, আমার মনে হয় যে আমার সঙ্গে তো অনেক ক্যারেক্টার আছে, আমি কোনো সময় মানে লোনলিনেস ফিল করি না। আর আমি কিন্তু টুকটাক আওড়াতে থাকি ওম নমঃ শিবায় বলে, কারণ আমরা এমনি জানি যে আমরা তো কথাতেই বলি ওই জায়গাটা শিবালিক। শিবালিক মানে তো শিবের বাসস্থান, শিবের এলাকা। এবং আমি দেখেছি বিভিন্ন দুর্গম জায়গায় একটা পাহাড়ের মাথায় টঙে একটা মন্দির বানিয়ে রেখেছে, সেখানে অবভিয়াসলি একটা শিবের মন্দির। তো ওটা আমার মনে হয়েছে যে ঠিক আছে, শিবের জায়গায় যখন এসছি, কি আছে, একটু শিবেরকে স্মরণ করতে তো অসুবিধা নেই। তো ওইটা আমার ওইভাবে মানে ভাবতে ভাবতে যাই। এমনকি 2016 সালে, যেমন আপনি বললেন, রাজীববাবু বললেন যে রেস্কিউ, 2016 সালে আমি যখন একদম লোৎসের মাথার কাছাকাছি 4 নম্বর ক্যাম্পে উঠে গেছি, সেদিন রাতেই রেস্ট নিয়ে রাতেই বেরোবো ক্লাইম করতে। তো আমাদের আগে একটা টিম গেছিল, ইন্ডিয়ান আর্মির, ইন্ডিয়ান নেভির একটা টিম। ওরাও লোৎসে আর এভারেস্ট দুটো পিক ক্লাইম করতে গিয়েছিল। তো তাদের সঙ্গে তাদের টিম বেরিয়ে গেছে আগের দিন রাত্রে। তারা রুট ওপেন করতে করতে এগোচ্ছে, রাস্তা বানাতে বানাতে, যেখানে দড়ি লাগানো, যেখানে ল্যাডার লাগাতে হয় ল্যাডার, এই পুরো কাজটাকে বলে রুট ওপেনিং। তো ওরা ওইরকম ভাবে এগিয়ে গেছে। আমরা পরের দিন 4 নম্বর ক্যাম্পে পৌঁছেছি তখন বিকাল ওই 1:30, একটাও হয়নি, একটা মতন বাজে দুপুর। তো কিছুক্ষণ বাদে খবর আসলো আমাদের ওয়াকি টকিতে যে উপর থেকে এক শেরপা পড়ে গেছে। আমাদের আগের টিমের শেরপা দড়ি ছিঁড়ে পড়ে গেছে। এবার দড়ি ছিঁড়ে তো সে 6000 ফিট নিচে এসে গিয়ে পড়েছে, তার বডি ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তো আমাদের এক্সপিডিশনটা ক্যান্সেল করে দিল সঙ্গে সঙ্গে, দেন এন্ড দেয়ার, কারণ সবার চোখের সামনে থেকে পড়েছে। তো শেরপাড়া আর কেউ এগোতে রাজি হয়নি। আমরা পরের দিন বাধ্য হলাম নিচে নেমে আসতে। এবার আমার সঙ্গে যে 4 জন ছিল তারা এভারেস্ট ক্লাইম করে ফিরে আসলো। আমি থেকে গেলাম কেন? কারণ সেই মুহূর্তে দেখলাম অনেকগুলো অ্যাক্সিডেন্টের খবর আসতে শুরু করলো। বিভিন্ন অস্ট্রেলিয়ার একজন, নেদারল্যান্ডসের একজন মারা গেল, এরকম খবর আসছে। আমাদের কলকাতার একটা টিম ছিল, গৌতম ঘোষ, পরেশ নাথ, আপনারা অনেকেই জানেন, মারা গেছিল, তারা ছিল। তো আমি তখন, এবার আমার চেনা জানা, যেহেতু বেস ক্যাম্পে 1.5-2 মাস থাকা, সবাইকে চিনে গেছি। এবার আর ওখানে ও বছর একটা রেস্কিউ টিম ছিল, 6 জনের একটা 6 জন খুব মানে এক্সপার্ট শেরপাদের টিম ছিল। আর প্রতিটা শেরপা, আমি তো বহু বছর ধরে যাচ্ছি, ছোট্ট কমিউনিটি, সবাই সবাইকে চেনে, শেরপাগুলো আমাকে খুব ভালোবাসতো। আমি সবসময় ওদের সঙ্গে আড্ডা মারি, গান গাই, তো খুব মজা করি ওদের সঙ্গে। তো আমাকে বললো, দাদা তুমি আমাদের সঙ্গে থেকে যাও। তা আমি ক্যাম্প 2 থেকে আর নামিনি, অনেকদিন ক্যাম্প 2 তে একটানা ছিলাম ওই রেস্কিউ অপারেশনে। তো এক এক করে তারপর খবর আসলো গৌতম ঘোষ, পরেশনাথ এরা উপরে মানে নেমে আসতে পারছে না। তো এটা একটা বড় মানে ঘটনা শুরু হয়ে গেল। আমি থেকে গেলাম, থেকে গিয়ে অনেককে, হরিয়ানার একটা মেয়ে ছিল সীমা টাইটেল খেয়াল নেই, সীমা, তারপরে আরেকটা ছেলে ছিল নরিন্দার, একজন অস্ট্রেলিয়ান মারা গেল। তো এদের নামিয়ে নিয়ে আসার চেষ্টা করলাম হেলিকপ্টার দিয়ে কিংবা টিম দিয়ে। তারপর তো সব চলে আসলো। এমন হলো যে তখন আমি যখন নিচে বেস ক্যাম্পে এসে নামলাম, তখন আমি একমাত্র মেম্বার, আর কোনো মেম্বার নেই, সবাই চলে এসেছে, সারা পৃথিবীর মেম্বাররা চলে গেছে। অল্প কিছু শেরপা রয়ে গেছে, আর কিচেন স্টাফ এরা সব রয়েছে। তো এবার আমি একা, তো কি অদ্ভুত একটা হলো, আমি বললাম তাঁবুটাকে খুলে একটু দূরে লাগাও তো, যে কদিন আছি একটু শান্তিতে থাকি। সবার থেকে দূরে একটা জায়গায় তাঁবু লাগালাম। খুব মানে আমার মনে হচ্ছে তো সেই সময় যে আমি একা নেই, আমি তো দেখলাম সবাই বেরিয়ে গেছে, কিন্তু আমি খুব ফিল করতাম যে আমার সঙ্গে অনেক ক্যারেক্টার আছে, তাদের সঙ্গে হয়তো আমি গল্প করছি, করছি। আর এভারেস্ট বেস ক্যাম্প থেকে না কথা বলা যায়, মোবাইল টাওয়ার পাওয়া যায়। তো আমি একদিন বাড়িতে ফোন করলাম, তো বউয়ের সঙ্গে যখন কথা হচ্ছে, তখন বলছে, ও অবভিয়াসলি জিজ্ঞেস করছে মলয়রা কেমন আছে। আমি বললাম না, ওরা তো অনেকদিন আগে নেমে গেছে। তারপর যখন জিজ্ঞেস করছে আর কে আছে, আমি বললাম আর কেউ নেই, সবাই কিন্তু নেমে গেছে, আমি একা আছি। এবং খুব সুন্দর, মানে একদম একটা আলাদা দূরে গিয়ে একটা তাঁবু লাগিয়েছি, একদম বরফের একটা এই জায়গায়, চারপাশে বরফ ভাঙছে। ততদিনের সামার চলে, মানে মানে কি হয়, এপ্রিল মাসে প্রচুর বরফ থাকে, মে মাসের এন্ডে কিন্তু সব গলে যায়, তখন 4-5টা ফুটি ফাটা হতে থাকে। আর প্রত্যেক দিন এদিক ওদিক থেকে অ্যাভালাঞ্চ নামছে, একটা অন্যরকম মানে এক্সপিরিয়েন্স। তো তখন বউ বলছে, পরে আমি আসার পরে বউ বলেছিল যে তুমি বললে তুমি একা
আছো, আমি এদিকে স্বপ্ন দেখছি যে তুষার ধসে তুমি চাপা পড়ে যাচ্ছ, এই মানে রাতে ঘুম হতো না। তারপরে আমি চিন্তা করলাম যে এগুলো শেয়ার করাও ঠিক না বাড়িতে, আমি ওখানে যা আছি বাবা আমি আছি, আমি তো জানি আমি ঠিক আছি, এরা তো খবর পাচ্ছে না। যেদিন এদের কাছে খবর আসবে হয়তো জানবে 5 দিন আগে লাস্ট ওকে দেখা গেছিল, তারপরে ওর কোনো খবর নেই, কোথায় বরফে চাপা পড়েছে কিংবা কিছু। মানে আমি ফিল করি যে তাদের মানে কিরকম ফিলিংস হয়। কারণ ধওলাগিরিতে একবার একটা অ্যাক্সিডেন্ট হলো, এখানে খবর এসে গেল, টিভিতে বেরিয়ে গেল মারা গেছি, আমার বউ তো বডি আনতে গিয়েছিল। তো যেদিন ও কাঠমান্ডু নেমেছে সেদিনই আমি মানে জ্যান্তই এসে কাঠমান্ডু এয়ারপোর্টে এসে উঠলাম ওই এ থেকে ওই জায়গাটা ছিল পোখরা থেকে আমি কাঠমান্ডু এয়ারপোর্টে এসে উঠলাম। তো আমাকে দেখে তো খুব কান্নাকাটি করছিল। তখন আমি বললাম যে দেখো তুমি তো লাশ নিতে এসেছিলে, পেয়ে গেছো আস্ত বডি, এবার তো একটা সেলিব্রেশন দরকার, তো সবার তো একটা সেলিব্রেশন বানতা হয়। তো আমি বললাম চলো, আমি না ড্রিঙ্কস করি না, কিন্তু হোটেলের এত শেরপা টেরপা আছে এরা তো খায়, তো চল। তো আমি গিয়ে বাজার থেকে একটা জনি ওয়াকারের একটা 5 লিটারের বোতল কিনে আনলাম। তো বললাম চলো সবাই মিলে খাও, আজকে ভাই আমার বেঁচে থাকার উদযাপন হবে। তো না আমি বুঝতে পারি, আমি ফিল করতে পারি যে না না এটা তো হয়তো আমি আজকে মজা করছি। আমি তো জানি আমি কিরকম আছি কি না আছি, কিন্তু এরা তো জানে না, এরা তো 5 দিন আগে থেকে খবর পেয়ে গেছে, আমার কোনো খবর নেই। কিংবা কারণ কে লাশ আনতে গেছে সেখানে মাস্তো ক্যারেক্টারটাকে পেয়ে গেছে, তো এটা একটা। যাই হোক, আমি একটা না অনেক বলছি, না বলে আমি মনে হয় কিছু কিছু কোশ্চেন নেই নাকি, সেটা মনে হয় বেটার হবে। না, একটা এখন অদ্ভুত জিনিস আমি ওই জায়গাটা থেকে, না হ্যাঁ আমি আমার একটা বলি। কতগুলো প্রশ্ন আমি জমেছে, হ্যাঁ রাজীব প্লিজ। হ্যাঁ, উনি উনি যেটা বললেন না যে ওই শেরপাড়া সব সময় হাসছে বা নিজেদের ভাইরে, তারা হয়তো নিজেদের সঙ্গে অনেক বেশি সময় থাকছে, তবুও তারা যখন নিজেদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে কিছু না কিছু বলার আছে, কিছু না কিছু হাসার, নিজেদের মধ্যে কথা বলার আছে। এখানে আমরা যারা প্লেনসে সোকল থাকি, তারা 4টে কথার পরেই ভাইয়ের সঙ্গে বা রিলেটিভের সঙ্গে কি বলবো, উই রান আউট অফ কনভারসেশন। আমার কোথাও গিয়ে এটা, ওনার আরেকটা ভিডিও আমি দেখেছিলাম, সেখানে উনি বলেছিলেন যে ওখানে গেলে বা ওই কোয়েস্টে মনটা অনেক বেশি বিস্তারিত হয়ে যায়। আমার মনে হয় কোথাও গিয়ে শেরপাদের সেই জিনিসটা ভেতরে ইমবাইব হয়ে গেছে, কারণ শেরপারা বেসিক্যালি দে আর ভেরি ইনোসেন্ট, মানে আমাদের মতো কন্টামিনেটেড বা পলিউটেড নয়, মানে নট ফ্রম দিস ভাইরাস, আই এম টকিং অ্যাবাউট দ্য জেনারেল কন্টামিনেশন অফ মাইন্ড। ওদের তো সেইটা নয়, কোথাও গিয়ে বোধহয় সেই ইনোসেন্স বা সাদগিটা আছে বলে ওরা কিন্তু একে অপরের সঙ্গে কথা বলার অনেক কিছু পায়, হাসার অনেক কিছু পায়। আমরা কিন্তু সেইটা পাই না, আমরা সবসময় গ্রাম্বল করার কিছু না কিছু পাই বলে আমাদের কনভারসেশন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আমার কিন্তু এইটুকু ব্যাপার থেকে এইটা টেক অ্যাওয়ে হলো, বাকিটা রেস্ট। আর কিছু গৌতমদার কিছু কোশ্চেন আছে? হ্যাঁ প্রশ্ন মানে আমি বলবো, মানে এটা আমার নিয়ে আমি কথা বলবো, আমি পরে বলবো। হ্যাঁ আমার নাকি এটা নিয়ে আগে বলে নাও, তারপর আমি জিজ্ঞেস করবো আমার কতগুলো আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ নিয়ে, হ্যাঁ এটা নিয়ে বলি আচ্ছা তার আগে যে এক সেকেন্ড, আসলে সুজা আসলে আমরা সুজাতা এবার শুনতে পাচ্ছেন? হুম, হ্যাঁ 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 পাচ্ছি। ওকে প্লিজ কন্টিনিউ। আরেকটা কথা, সুজয় কি এসেছে বা না না আসেনি ওকে এরকম? এখনো আসেনি, আমি তো সমান ইয়ে করছি আচ্ছা দেখছি। আচ্ছা, ঠিক আছে। আমি সুজয় আর অভিক আমায় বলেছিল ওকে কাজে বেরোতে হয়েছে, কিন্তু 10-15 মিনিটে চলে আসবে, কিন্তু এখনো আসেনি। যাই হোক লেটস সি। ওকে প্লিজ কন্টিনিউ দেবাশিস। হ্যাঁ আসলে ঠিক, রাজীবদা ঠিকই, পয়েন্টটা ঠিক একদম। মানে আসলে আমরা অনেকটা মেকিত হয়েই গেছি। কারণ আমরা এই এখন কি আমরা মনে পড়ে যে একটু মাকে জড়িয়ে ধরলাম, বাবাকে জড়িয়ে ধরলাম, মানে যাদের বাবা মা আছেন আর কি, তা আমরা একটু পারি না। কারণ কি আমাদের সো কল্ড ওই সিভিলাইজেশন আমাদের একটু কিন্তু আটকে দেয়। ওরা ভাগ্যিস এত সিভিলাইজ হয়নি, যেটা রাজীবদা বললে যে মানে তার জন্য ওদের মধ্যে এত গল্প আছে, প্রচুর গল্প, হয়তো একই গল্প 14 বার করে ফেলেছে, 15 বার করছে। আমরা আমাদের ভাই এসে দাঁড়ালে 3টে কথার পরেই যার যার মোবাইলে ঢুকে যাচ্ছি। মানে আমাদের আর কি মানে নিজেদের মধ্যে না শেয়ার করার জায়গাটা অনেক ছোট্ট হয়ে গেছে। এটা কেন, আমি অ্যাডভেঞ্চার কি যখন একটা সময় বলতে শুরু করি যে হোয়াট ইজ অ্যাডভেঞ্চার, আমরা অনেক কিছু ভাবি অ্যাডভেঞ্চার মানে পাহাড়ে জঙ্গলে হ্যানা ত্যানা, একদম না। অ্যাডভেঞ্চার মানে কিন্তু আমাদের মিনিমাম, আমাদের যে লিমিটেশন না, সেই লিমিটেশন গুলোকে ক্রস করে যাওয়া অ্যাডভেঞ্চার। কিরকম, আমরা এতটাই মানে এতটাই আহ, ছোট গণ্ডিতে হয়ে যাচ্ছে, আমরা ভাবছি যে আমরা বিরাট, আমি অ্যাকচুয়ালি ইনকাম ট্যাক্সে আছি এখন, ডেপুটি কমিশনার, আমি নিজেকে অন্য আমার আশেপাশে ডেপুটি কমিশনার পারলে লোকের মাথা কাটে, এরকম বিরাট পাওয়ারফুল আর কি, মানে নিজেরা ভাবে যে কি ভগবানের পরেই ওদের পাওয়ার আর কি। কিন্তু বেসিক্যালি মানে কত আমরা কি করি, আমরা এতটাই ভীতু, আমরা সবাই প্রচন্ড ভীতু। কিরকম, আমার বাড়িতে একটা বাচ্চা জন্মালো, প্রথমেই আমরা ফোন করার চেষ্টা করি, এই বার্থ সার্টিফিকেটটা বের করবো ভাই, ওখানে কর্পোরেশনে কেউ চেনা আছে কিনা।
আরে চেনা না থাকলে কি তার ছেলের বার্থ সার্টিফিকেট বেরোয় না? ছেলেটা বড় হলো, স্কুলে ভর্তি করব, তার আগেই খোঁজ করতে শুরু করি ওখানকার কাউন্সিলর, ভাই ওখানে কাউন্সিলরকে একটু ধরো না, ধরে দাও না ফর্মটা যদি হয়। কোনো কিছু, রেশন কার্ড থেকে ডেথ সার্টিফিকেট আমরা রেফারেন্স খুঁজি। নট অনলি দ্যাট, আজকে আমাদের এই গ্রুপেই কেউ যদি ভাবে যে সামনের বছর একটু অমরনাথ যাব, প্রথমেই খোঁজ করবে আগের বছর কি অমরনাথ গেছিল, ভাই কিভাবে যেতে হবে, কোথায় থাকবো কিনা। আমি যখন বলি যে আজ থেকে 150 বছর আগে যখন স্বামী বিবেকানন্দ অমরনাথ যাত্রা শুরু করেছিলেন, কিংবা অমরনাথ যাবে বলেন তো বেরোননি সারা ভারতবর্ষ, তখন কি ফোন করে জানতে চেয়েছিলেন যে আমি বিহারে গেলে, পাটনায় গেলে কোথায় হোটেলে উঠবো, আর এখান থেকে ওখান থেকে গাড়ি পাওয়া যাবে কিনা? নিশ্চয়ই না। তো ন্যাচারালি আমরা না অনেক অনেক ভীতু হয়ে গেছি। আমাদের যে ঘরের কোনটা না আমরা খুব সেফ মনে করি, এখান থেকে বেরিয়ে যাওয়াটাই আসলে, আমরা বেরিয়ে যাওয়ার আগে প্রচুর ভাবি। এইটাই হচ্ছে, এই লিমিটেশন গুলো আমাদের চলে এসছে, যেটা হয়তো শেরপাদের নেই। কারণ কি, ওদের ওই ঘরের কোণে ওরা আটকায়নি, যার জন্য ওদের মনটা সত্যি অনেক বড়। আমরা অনেক ভাবি, অনেক পড়াশোনা করছি, এই করছি সেই করছি, আমরা হয়তো অনেক কিছু জানি। বেসিক্যালি হয়তো যত বেশি জানি ভাবছি, ততটাই হয়তো আমরা কুঁকড়ে যাচ্ছি নিজেদের মধ্যে। হয়তো আমি জানি না, এটা হয়তো আমার পার্সোনাল ভিউ। আমরা এই আমাদের এই লিমিটেশনটাকে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে মেইন অ্যাডভেঞ্চার। আমি যখন এক্সপিডিশনে যাই তখন বাড়ি থেকে বেরোনোটা আমার সব থেকে বড় সমস্যা। কেন? তার আগে আমার অফিসের ছুটি জোগাড় করতে হয়, বাড়িতে ঠিকঠাক রেশন আছে কিনা ব্যবস্থা করে যেতে হয়। কিন্তু আমি একবার যখন বেরিয়ে যাই, আমি এতই শান্ত থাকি, এতই মনের শান্তি থাকে, যে আমি কত প্রচন্ড খাটছি, সবাই ভাবে যে আমি ওখানে গিয়ে এত খাটছি, আর আমি ভাবি আমি আমার এলাকায় চলে যাচ্ছি। কেন? এখানে আমাকে 24 ঘন্টা প্রায় খাটতে হয়, যতটুকু ঘুমাচ্ছি না হলে বাড়ির এই অফিসের কাজ, আমার লেখালেখি, কিছু না কিছু। ওখানে গেলে কিন্তু আমি 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা গাধার মতন খাটছি, কিন্তু তারপরটা তো পুরো আমার সঙ্গে আমি থাকছি। তো সুতরাং আমার কাছে অনেক ফ্রি টাইম থাকে। তো সেই জন্য আমি দেখি যে ওই জায়গাটা যেন আমার প্রপার জায়গা আমার হয়ে গেছে। যাই হোক, অনেক বেশি কথা বললাম। আমি ওই কথা থেকেই বললাম, যে শেরপাদের কথা থেকেই বললাম, হয়তো তাদের মধ্যে ওই পলিউশনটা আসেনি মনের মধ্যে বলেই হয়তো ওরা এত বেশি গল্প করতে পারে। আমাদের মধ্যে থেকে গল্প করা হারিয়ে গেছে, আমরা কাঁদতে ভুলে গেছি। আমাদের কোনো একটা খুব একটা সেন্টিমেন্টাল হলে তখন আমরা কি মেয়েদের মতন কাঁদছিস, যেন কান্নাটা মেয়েরা নিজেরা কাঁদতে ভুলে গেছে। আপনি যেসব জিনিসগুলো ছুলেন, অনেক কিছু উস্কে দিচ্ছে, জানতে ইচ্ছে করছে বা একটু চর্চা করতে ইচ্ছে করছে। খুব সারপ্রাইজিংলি মানে আমার ব্যক্তিগতভাবে, আমাদের সবারই, এবং আমার আর রাজীবের ব্যক্তিগত একটা পাওনা হচ্ছে এই কারণে, ঠিক এই জিনিসগুলো নিয়েই কিন্তু এই যে রাজীব যেটা বলছিল না, যে হাউ টু বি, কি করে হয়ে ওঠা যায়, আমরা বিভিন্ন স্কুলে এরকম প্রজেক্ট একটা নিয়েছি, এবং তার জন্য নিজেদের প্রায় হোয়াটএভার আমাদের এক্সপিরিয়েন্স, পড়াশুনো, জ্ঞান, বা আমি দীর্ঘদিন ওয়ার্কশপ করাই, সেটা ছাড়াও নিজেদের তৈরি করার চেষ্টা করেছি বিগত বছর দেড়েক ধরে। তো এই যে আমরা ভীত হয়ে গেছি, আমাদের ফিয়ার, আমাদের লিমিটেশন। আপনি একটা জায়গায় বললেন যে যে ক্রিভাসের সামনে আমি চুপচাপ কিছুক্ষণ হাঁটু মুড়ে বসে রইলাম। এখানে আমার একটা জিনিস জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, শুধু জিজ্ঞেস করতে ইচ্ছে না, এইটাই আমার মনে হয়, আমরা তো জানি যে আমরা যে মেডিটেশনের কথা বলি, সেটা যে ফর্মেই হোক না কেন, কেউ ওম করছেন, কেউ ধ্যান করছেন, কেউ মালা জপ করছেন, কেউ নামাজ পড়ছেন, দ্যাটস আ ফর্ম অফ মেডিটেশন। কিন্তু আলটিমেট বা আসল মেডিটেশন হচ্ছে আমরা যে কাজটা করছি, ওই যেটাকে বলা হয় ওই জেন ফিলোসফিতে মাইন্ডফুলনেস, তখন যদি শুধুই মনটা ওখানে থাকে। কিন্তু আমরা যখন কোনো চ্যালেঞ্জিং কাজ করছি বা নতুন কাজ করছি, আমার হয়তো মাইন্ডটা থাকে, কিন্তু আমি যখন শুধু আকাশের দিকে তাকিয়ে আছি, আমি যখন শুধু খাচ্ছি, আমি যখন একই রাস্তায় গাড়ি চালিয়ে যাচ্ছি বা বাসে করে যাচ্ছি, আমার মাইন্ডে কিন্তু লাখ লাখ জিনিস চলছে। আমার মাইন্ড কিন্তু ফাঁকা, বা ওই আপনি যেটা কথা বললেন শান্ত, ওই বলাই হয় যে কাম মাইন্ড, ওইটা কিন্তু নয়। এইখানে আমার ভীষণ জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, আপনি যখন এই ক্রিভাসের সামনে হাঁটু মুড়ে বসে থাকছেন, বা আপনার মাথায় কি চলছে, কিছু চলছে না, পুরোপুরি সারেন্ডার হয়ে যাচ্ছেন, এইটা জানতে বা এইটাকে ছুঁতে একটু ইচ্ছে করছে, এইটা নিয়ে যদি একটু বলেন, ওই স্টেট অফ মাইন্ডের কথাটা, কারণ সেটাই কিন্তু ম্যাজিক, সেটাই আমরা যেটা নিয়ে চর্চা করছিলাম, আগের দিনও চেষ্টা করছিলাম, সেটাই কিন্তু আসল আধ্যাত্ম। কোনো ভগবান, আল্লাহ, গড না, এই জায়গায় ঢুকতে পারাটাই ওটা হচ্ছে আসল আধ্যাত্ম। সেইটার যদি ছোঁয়া একটু বুঝতে পারি আপনার কাছ থেকে, প্লিজ। হ্যাঁ, আসলে যখন আমি ক্রিভাস কিংবা কোনো জায়গায় খুব ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর আমি কি করে বলবো, জাস্ট ওই 1 ইঞ্চিতে স্লিপ কাটলেই তো আমি কোথায় গিয়ে পড়বো ঠিক নেই। তো একটা ক্রিভাসের উপর দিয়ে যাচ্ছি, একটা ক্র্যাক, একটা ল্যাডার পাতা আছে, আমি কিন্তু কোনো সময় ভাবি না যে আমি এখান থেকে পড়ে যেতে পারি।
মানে ওই ভাবনাটাই আসে না, কিংবা আমি ভাবি না যে আরে কি ভয়ঙ্কর, মানে ভয় এই ব্যাপারটা আসে না। আমি যে ভীতু না তা না, কিন্তু আমি কিন্তু যথেষ্ট ভীতু, কিন্তু ওইখানে ওই মুহূর্তে দাঁড়িয়ে আমার কোনো সময় মনেই হয় না। আমি যেমন অনেকের কি হয়, ট্রেকিং এর পথে আমি শুনেছি যে এরকম বলছে আর কত দূর, আরে যাবো কিভাবে পৌঁছবো, আমার হয় না, আমার উল্টো হয়। আমি তখন ভাবি যে আমি আজকে এখান থেকে বেস সে আমি বেস ক্যাম্প থেকে ক্যাম্প পয়েন্ট যাচ্ছি, মাঝখানে ওই ফুটি ফাটা ক্রিভাসের জোন। আমি কোনো সময় ভাবি না যে এই এত ভয়ঙ্কর জায়গাটা আমি কি করে পার হবো। আমি সবসময় ভাবি আমাকে তো ক্যাম্প ওয়ান যেতেই হবে, কারণ আমি তো সাবমিট করব। আমার তো ক্যাম্প ওয়ান কেন, ক্যাম্প 2, ক্যাম্প 3, ক্যাম্প 4 সবই যেতে হবে। মাকটালুতে যখন যাচ্ছি আমার খেয়াল আছে, আমার একজন বলছে আরে এত দূর ভাই, এই একটা ক্যাম্প থেকে একটা ক্যাম্পে যাওয়া যায়। আমি তখন ভাবছি আমি আমাকে কি বোঝাবো যে এতটা ক্যাম্প, বেস ক্যাম্প থেকে ওখানে বেস ক্যাম্পের আগেই ভয়ঙ্কর ট্রেকিং, মাকালু বেস ক্যাম্পটা যাওয়াটাই একটা ভয়ঙ্কর কঠিন। কিন্তু আমি তখন ভাবছি আমি তো এই রিজিয়নের, এই এলাকার সব থেকে হাইয়েস্ট পয়েন্টটায় ওঠার জন্য এসেছি। তো আমি বেস ক্যাম্পে যাওয়া নিয়ে চিন্তা করছি, কিংবা আজকের জার্নিটা চিন্তা করছি। আমি তো আজকের জার্নি চিন্তা করলে হবে না, আমাকে তো 2 মাসের চিন্তাটা রাখতে হবে। শুধু তাই না, আমাকে তো ওই ভাবনাটাও রাখতে হবে যে কোনো মুহূর্তে আমি যতই ফুল এক্সস্ট হওয়া যাবে না, আমাকে সেই এটা রিজার্ভ রাখতে হবে, সেই পাওয়ারটা, যাতে আমি সুস্থভাবে ফিরে আসতে পারি। মানে সুতরাং ওইখানে কিন্তু আমার কাছে একটা ব্ল্যাঙ্কি মাইন্ড থাকে যে আমি প্রতি ওই মুহূর্তটা ভাবছি না, আমি তো একদম আলটিমেট গোল ভাবছি এক। আর ওই যে 50 রকম ভাবনা তো আসেই না, কারণ তখন তো আমার প্রতিটা মুহূর্তে মাথায় থাকে যে আমি এই স্টেপটা এমন ভাবেই দেব যাতে কোনো রকম বিপদ না আসে। তাতে কি আসে না, আমি একটা ছোট্ট ঘটনা বলি। এরকম ক্রিভাস পার হচ্ছি, ক্রিভাস পার হতে গেলে আমাদের জুতোর তলায় কাঁটা লাগানো থাকে, সেটাকে আমরা বলি ক্র্যাম্পন, স্টিলের কাঁটা, ওটা আলাদা করে লাগাতে হয়। তো ক্রিভাস পার হওয়ার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে মইয়ের মাঝে যে যে স্টিক গুলো থাকে আড়াআড়ি, হয় ওই স্টিকটায় জুতোটা এমন ভাবে রাখতে হবে যাতে দুদিকে পা রেখে ব্যালেন্স রাখা যায়, আর না হলে দুটো স্টিকের মাঝে জুতোটা এমন ভাবে রাখতে হবে সামনে আর পিছনে, যাতে দুটোতেই আটকানো যায়। তো আমাদের ক্র্যাম্পনের কি হয়, গ্যাপটা তো অনেকটা বড় স্টিক, মানে এতে মইয়ের মাঝখানে দুটো স্টিকের মাঝে, তো এমন ভাবে দিই যাতে সামনের কাঁটাটা সামনে থাকে, পিছনের কাঁটাটা পিছনের স্টিকে থাকে। তো ওইভাবে আমরা ব্যালেন্স করে আমি যাই। আর মানে যেমন আমি যদি কোনো রেলিং এর কথা ভাবি, সিঁড়ি দিয়ে, তো সিঁড়ির পাশে যেমন রেলিং থাকে, আমরা দুটো দড়ি ফেলে রাখি। দড়ি তো আর সলিড না যে দড়িতে সাপোর্ট দেওয়া যাবে না, দড়িটা আমরা পিছন দিক থেকে টেনে রাখি। তাতে কি হয়, একটা অ্যাঙ্গেল তৈরি হয়। তো অ্যাঙ্গেল তৈরি হলে এই দুটো পা দু জায়গায় থাকছে, আর হাতে পিছন দিক থেকে টেনে রাখি, এইভাবে যাই। এই করতে গিয়েও একবার এই কাঁটাতে লেগে যখন পা তুলতে গেছি, কাঁটাটা আটকে গেছে মইতে, ন্যাচারালি পড়ে গেছি। পড়ে যাওয়া মাত্রই এবার কি হয়, পড়ে গেলে আমি ওই দড়িটায় ঝুলতে থাকবো। দড়িতে আমার কোমরে সেফটি লাগানো থাকে, ক্যারাবিনার বলে একটা সেফটি পিনের মতন থাকে, সেটা অনেক ভারী, প্রায় 2000 কেজি ওজন ক্যারি করতে পারে এরকম আমাদের টেস্টেড। তো সেটায় পড়ে গেলে কিন্তু সেটা খুব ভয়ঙ্কর ব্যাপার, অনেকটা নিচে পড়ে যাব, সেখান থেকে উঠে আসতে হবে, কিংবা পড়তে গিয়েও বাড়ি খেতে পারি পাশের আইস ফলে, সেখানে আমার হাত পা ভাঙতে পারে। হয়তো নিচে গর্তে পড়ে যাব না, কিন্তু একটা ইনজিওর হওয়ার বড় চান্স। কিন্তু পড়তে পড়তে আমি কি করলাম, কোনোভাবে হয়তো উপরওয়ালাই আমাকে বাঁচিয়ে দিয়েছে, হয়তো রিফ্লেক্সে দুটো পা দুই দিকে দিয়ে আমি বসে পড়লাম মইটার উপরে। এবার তারপরে আস্তে করে উঠলাম, যেটা এত সহজে বললাম, এত সহজ ছিল না, কারণ ওইখানেও ঝুলছি, নিচে অন্ধকার, সেখান থেকে উঠে আবার মইয়ের উপর দাঁড়ানো এটা একটু কঠিন। কিন্তু দাঁড়িয়ে আমি যেটা দেখলাম, সামনে কয়েকটা ক্লাইম্বার ছিল, এবং তারা এভারেস্টের রাস্তায় যারা আসে না ক্লাইম্বার বিদেশি, তারা অনেক নভিস ক্লাইম্বারও চলে আসে, তাদের প্রথম 8000 মিটার পিক এভারেস্ট হিসাবেই আসে। যারা কাঞ্চনজঙ্ঘা কিংবা অন্নপূর্ণা কিংবা মাকালুই যায়, তারা কিন্তু খুব টেস্টেড ক্লাইম্বার, তারা কিন্তু খুব মানে মানে আমরা বলি যে খুব মানে পোক্ত ক্লাইম্বার অ্যাকচুয়ালি। তাদের নিয়ে চলা আর এভারেস্টে যারা চলে যায় তার মধ্যে অনেক ফারাক আছে, যার জন্য এভারেস্টে এত অ্যাক্সিডেন্ট হয় অনেক সুবিধা থাকা সত্ত্বেও। তো আমি দেখেছি ওরকম একটা টিমকে নিয়ে এসছে, তারা একজন সিনিয়র লোক নিয়ে এসছে যে ক্লাইম্বার হিসেবে সিনিয়র। একটা জিনিস জিজ্ঞেস করে নি এখানে, হুম হুম এটা আমরা সবাই শুনেছি বা পড়েছি, এটা কেন যে এভারেস্টের নামটা বেশি বলে এবং সেখানে স্পন্সর বেশি পাওয়া যায় বলে ওটা একটা ফ্যান্সি ট্রেকিং রুট হয়ে গেছে, এই কারণে? কিছুটা তাই। কিরকম যে দেখুন,
কাউকে যদি একটা যেমন আমি এত জায়গায় গেছি, ফার্স্টেই বলে ও তুমি এভারেস্টে গেছো, মানে কি আমি অন্য কোথাও গেছি কি না গেছি তার থেকে এভারেস্ট একটা ওয়েট, মানে সাধারণ লোকের কাছে তো এভারেস্টই তো গ্ল্যামার এভারেস্টের একটা কোশেন্ট আর কি, গ্ল্যামার কোশেন্ট। গ্ল্যামার। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি, আজ অব্দি মাউন্ট এভারেস্টের মাথায় পৌঁছতে পেরেছে 8,500 লোক। তার মধ্যে কেউ কেউ 2বার, কেউ 3বার, সেরকম হলে 5,000 মতন, যদি আমি ওটাকে বাদ দিই 5,000 লোকের একজন হয়তো কেউ 10 বার গেছে, কেউ 2বার গেছে, মোট 8,500 বার লোকের পা পড়েছে এভারেস্টের শৃঙ্গে, শীর্ষে। সেই হিসাবে যখন আমি কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করি তখন আমার নাম্বার ছিল মোটামুটি সারা পৃথিবীতে 240-42 থেকে 250-এর মধ্যে। যখন তারপরের বছর অন্নপূর্ণা আরোহণ করি সেটাই 140-এর মতো, মানে এতটাই ফারাক। তো যখন যেমন এখানে আমি একটা বলি, এই আমাদের কলকাতা নাইট রাইডার্স যে ক্রিকেটের টিম, তার একজন মনোবিদ এসেছিল, তার নাম ছিল আমি নামটা এক্ষুনি, মানে জার্মান ফুটবল টিমেরও এ ছিল, কি নাম, আমিও নামটা ভুলে যাচ্ছি, নামটা মনে আসছে না, যাই হোক, সে আমার সঙ্গে ছিল, সে আমার সঙ্গে রাজীব ছিল, আনমিউট করে। হ্যাঁ রাজীব, তোমাকে বলছিলাম তো, কি যেন নামটা? মাইক সামথিং মাইক হর্ন আমার সঙ্গে অন্য মাকালু পিক ক্লাইম্ব করতে গিয়েছিল। তো মাকালু যখন যাই, আমি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি, আবার পরে এই ইস্যুতে আসবো, মাইক হর্নের গল্পটা একটু বলে নি। তো মানে গল্প তো একদিক থেকে একদিকে চলে যায়। তো এবার মাইক হর্ন কি হয়েছে, আমি মাকালু যাচ্ছি যখন বেস ক্যাম্পের আগের জায়গা, প্রি বেস ক্যাম্প, সেইখানে আমি বসে আছি, দেখি একটা লোক, সে একটা টুপি লম্বা করে, বেশ ছিপছিপে চেহারা, একটা টুপি, তাতে কে আর লেখা। তো আমি বললাম, আমি ওর সঙ্গে গল্প যখন হচ্ছে, খুব দেখলাম মানে খুব মজাদার লোক, গল্প করছে। তো গল্প করতে করতে আমি মানে খুব সমস্ত হেন কিছু নেই, তার নেই, তাই গল্প করেই যাচ্ছে, খুব আড্ডাবাজ। তা আমি বললাম, তুমি যে টুপিটা পরেছো না, এইরকম নামে, এই কে আর নামে আমাদের একটা ক্রিকেট টিম আছে। বলছে তাই? তো তুমি বলছে তাই? আমি বললাম হ্যাঁ আছে। তো ও তুমি বুঝবে না, তোমরা তো, মানে আমি জানি ও তখন, মানে ও সুইজারল্যান্ড থেকে আসছে। তো আমি সুইজারল্যান্ডে কোনোদিন ক্রিকেটের নাম ধাম শুনেছি কিনা, আমি বললাম যে কি শুনবে, সাউথ আমাকে বললো একটা সুইস লোক সাউথ আফ্রিকা থেকে আসছে, সেও তোমাদের টিমে আছে, এরকম একটা বলেছিল, এবং আমার সঙ্গেই সে বেস ক্যাম্পে উঠবে। তো আমি তখন দেখলাম এই লোকটাই সেই লোকটা। তো আমি তখন বললাম যে ও তুমি জানো না, এসব আমাদের ওখানে একটা রাবিশ খেলা আছে, এরকম বলেছি, কারণ ও তো আমি জানি ও জানেই না। একটা রাবিশ খেলা আছে ভাই, সারাদিন ধরে খেলে, 5 দিন ধরে খেলে, 6 দিন ধরে খেলে, ও তুমি এত বলছে তাই, ও বোঝার চেষ্টা করছে তাই। আমি বললাম হ্যাঁ, এটা কলকাতা নাইট রাইডার্স বলে একটা টিম আছে, তারে। ও না, ও তখন বলছে ও তুমি কলকাতা নাইট রাইডার্স এর কথা বলছো। আমি বললাম যে তাহলে এই লোকটা পড়াশোনা করে, হয়তো খোঁজ রাখে। হ্যাঁ তুমি জানো নাকি? বলছে হ্যাঁ, আমিও কয়েকবার খেলা দেখতে গেছি। তাই আমি বললাম কি দেখো তুমি ওর মধ্যে, তুমি কি মজা পাও ওই খেলায়, তুমি এত সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছ। তখন বলছে না আরে ওখানে না আমি দেখেছি, যে আমি ইডেনেও খেলা দেখতে গেছি। তো আমি চমকে গেছি, আমি বললাম তুমি গেছো? ভাই আমি কলকাতায় থাকি, আমি ওই রকম ইডেনে 1-2বারই খেলা দেখতে গেছি, তুমি কোথায় সুইজারল্যান্ড? তখন আমি বললাম কি দেখো? বলছে না সুন্দর সুন্দর মেয়েরা নাচে ওখানে, যখন বল টল মারে তখন। বলছে আমি ওই কি বলে তাদের, ওই যে চিয়ারলিডার বলছে, ওই চিয়ারলিডারদের দেখতে আমি চাই। তো আমি তখনও জানি না, মানে ও সারাক্ষণ মজাই করে গেছে। সেই মাইক হর্ন পরে দেখলাম তো ভয়ঙ্কর, ওর মানে যা ওর বায়োডাটা মারাত্মক, তখনও আমি জানি না ওকে এত কিছু। এবার ও দেখি শুধু আমাকে বললো যে আরে আমি দেব বলে ডাকতো, আরে দেবের সঙ্গে আমি ফটো তুলবো, আমাকে বলছে আরে তুমি অন্নপূর্ণা ক্লাইম্ব করেছো। ভাই আমি অন্নপূর্ণা যাওয়ার সাহস করি না, আর তুমি অন্নপূর্ণা ক্লাইম্ব করে এসছো, আমি তোমার সঙ্গে ছবি তুলবো। মানে এরকমটাই, এতটাই, মানে ও পাহাড়ি মহলে এরকমই, যে এভারেস্ট ক্লাইম্বার। কিন্তু আমি যখন নেপালে কাঠমান্ডু যাই, আমি কিন্তু বলি না আমি এভারেস্ট ক্লাইম্ব করেছি, কারণ মানে ওরকম এভারেস্ট ক্লাইম্বার আমার আশেপাশে হয়তো আরো 5-7টা ঘুরে বেড়াচ্ছে, তো কলকে পাওয়ার কোনো ব্যাপার নেই। তো যেটা আমি কেন ওই পয়েন্টটা বললাম, যে এভারেস্ট বেসিক্যালি ফারাকটা এখানেই হয়ে যায়। তো এভারেস্ট সবাই যখন আসে না প্রথম, যে আমরা জানি যে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের ওই উইকেট কিপার, ওর একবার ইচ্ছা হলো ক্লাইম্বিং করবে, তো কি ক্লাইম্ব করবে? তো এভারেস্ট। মানে ন্যাচারালি এভারেস্টের বাইরে তো এরা আর কিছু ভাবতে পারে না, তো এভারেস্টে এসেছিল। এই জন্য সারা পৃথিবীর মানে প্রথমেই একটা কিছু ভাবলে ও একবার এভারেস্টে চলে যায়। যার জন্য এভারেস্টে প্রচুর নভিস ক্লাইম্বার আসে, এমনও আছে তাদের আমি দেখেছি ক্র্যাম্পনটাও লাগাতে জানে না। আর যেহেতু নেপালে কিন্তু কোনো প্যারামিটার নেই, বাধা নেই, যে আমাদের ইন্ডিয়াতে প্যারামিটার বাধা আছে।
হ্যাঁ, তো প্যারামিটার এখানে যেমন ইন্ডিয়ান মাউন্টেনে অ্যাক্সিডেন্ট কম দেখা যায়, নেপালে যেটা বেশি হয় যে যে কেউ চলে আসতে পারে, যার পকেটে রেস্তো আছে সে মানে টাকা পেমেন্ট করলেই ওখানে পারমিট পাওয়া যায় আর চলে যেতে পারে, টাকা পেমেন্ট করলেই সমস্ত হয়ে যায়। ইদানিং আমরা খুব বলা বলি করেছি যে অ্যাটলিস্ট একটা 7,000 মিটার পিক ক্লাইম্ব করলে তবেই 8,000 মিটার পারমিশন দেওয়ার মতন একটা বলেছি, কিন্তু আমি জানি না ওরা শুনবে কিনা। কেন, বেসিক্যালি ওদের কাছে তো এটা একটা মানে আর্নিং। নেপাল গভর্নমেন্ট কেন শুনতে যাবে? নেপাল গভর্নমেন্ট দোকান খুলে বসে আছে, আজকে এখানে শপিং মল দোকান খুলে বসে আছে। আপনার পছন্দ হলো N95 মাস্ক 500 টাকায় যদি ওখানে দাম দেয়, আপনারা যদি গিয়ে ওখান থেকে কেনেন, ওর কেন বন্ধ করতে যাবে? সেরকম আর কি, ওরাও দাম দিয়ে বসে আছে, সবাই আসছে নিচ্ছে, ওরা কে দায়িত্ব দেবে? সবাই তো লিখেই যাচ্ছে, রেসপন্সিবিলিটি তার। সুতরাং অ্যাক্সিডেন্ট হলেও নেপাল গভর্নমেন্টের কিছু যায় আসে না, এজেন্সিরও কিছু যায় আসে না। এজেন্সি অ্যাক্সিডেন্ট হলে আরো কামায়, কারণ একটা ডেড বডি নামানোর জন্য 70-80 হাজার ডলার নেয়। তো সেটা তো ওরাও মানে মন ঘুরে ফিরে ওরাও চায় 2-4টা অ্যাক্সিডেন্ট হোক, তাহলে তো ওদের একটা ইনকাম মানে বাড়বে। তো ন্যাচারালি ওদের কাউকে দোষ দেওয়া যাবে না, দোষ তো আমাদের নিজেদের, যারা আমরা প্রিপারেশন না নিয়ে চলে যাচ্ছি।